হৃদমায়ের প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব 12। বিয়ের হইচই মেতে থাকা পরিবেশে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে নিদারুণ ভয়ঙ্কর সংবাদে। মায়ের পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুরবাড়ি থেকে। ফায়াদের বাবা মা অ্যাক্সিডেন্টে করেছে কার সংঘর্ষে। আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি ও ননদ ননাসের সঙ্গে ড্রাইভারও। খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল মায়ের পুরো পরিবার, সঙ্গে গেল মুক্তাসহ। আর বাসায় রেখে গেল শুধু জুই, মায়া আর জুইয়ের মা জুহেরা বেগমকে। মায়ের মা বাবা চাচাসহ মুক্তাকে নিয়ে গেল আরিফ, নতুন আত্মীয়। তারপর আবার মুক্তার নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা। এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার। স্বচ্ছ আলোনায় প্রেমময় স্বপ্নগুলো হঠাৎ অন্ধকারে গুটিয়ে গেল আপনজনদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে মুক্তা আর ফাহাদের জীবনে। দুজনেই লুকায়িত প্রেম সম্পর্ক ছিল ভার্সিটির জীবন সিনিয়র জুনিয়র হয়ে। ফায়াদের ভার্সিটির লাইফ শেষ করা থেকে স্টাবলিশ হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় 4 বছরের গড়ায় দুজনের প্রেমের সম্পর্ক। ততদিন সম্পর্কটা সবার কাছ থেকে লুকায়িত ছিল। দুই পরিবারে জানাজানি হলো মাস দুয়েক আগে। মায়া পরিবারের বড় মেয়ে, প্রেম সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসাবে ফায়াদ বেশ মনে ধরায় কেউ আর বাধা দিল না তাদের। আপোষে মেনে নিয়েছে দুজনে প্রেম। দীর্ঘ অপেক্ষায় ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল আর 5 পরেই কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গুছানো স্বপ্নে ভাটা পড়ল। এলোমেলো অগোছালো হয়ে সবটা পূর্ণতার হওয়ার সম্পর্ক আরও মইয়ে গেল। ফায়াদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সবকিছু পিছলো। 5 পর হওয়ার বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আবারও 1.5 মাস পরে ঠিক করলো পরিবারের লোকজন। এমন পরিস্থিতিতে কারোর কাছে বিয়েটা ঠিক মনে হলো না, তাই মুক্তা বা ফায়াদ দুজনেই নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত। কারো কোনো আপত্তি রইল না কোনো কিছুতেই। দুজনেই একই কথা, পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলে তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামলে নিবে দুজন। কিন্তু মায়া খুশি খুশি ফেসটা যেন হঠাৎই মুচড়ে গেল মুক্তার বিয়ে পিছিয়ে যাওয়াতে। দুঃখে বেশ করে হায় হতাশ হলো ফায়াদের পরিবারের জন্য। তারপর নিজের অবুঝ মনকে বুঝালো বিপদে শক্ত থাকতে হবে বলে। মায়া, দুঃখ আর হতাশ গোটা একদিন চলল। তারপর দিন সব ঠিক হয়ে গেল যখন শুনল ফায়াদের বাবা মা এখন ঠিক আছে, সুস্থ আছে। তাদের পরের দিনই হসপিটাল থেকে রিলিজ করে দেবে বাসায়। এর জন্য মায়ের মা বাবা আর চাচা বাড়িতে পাঠিয়ে দেয় আরিফ। মুক্তাকে নিয়ে সে হসপিটাল থেকে যায় ফাহাদের পরিবারের পাশে, বড় ভাইয়ের দায়িত্ব পালনের জন্য। তবে মায়ের পরিবারের বাড়িতে আসলো আরও একদিন পর। মা তখনও বাড়ির চত্বরে। যেহেতু মুক্তা বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে সেজন্য তাদের কালই চট্টগ্রাম থেকে যেতে হবে বলে জানালো বাবা শফিকুল ইসলাম। মায়ের অসুস্থ থাকার ফেসটা মুহূর্তে চুপসে যায় আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে। মায়ের ইচ্ছা ছিল বাবাকে বলবে সে আর জীবনও চট্টগ্রামে পড়তে যাবে না। চট্টগ্রামের মানুষ ভালো না মায়ের একদম পছন্দের চট্টগ্রামের মানুষজন, বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখর লোকজন। এরা সাদা পাঞ্জাবি পরলেও তাদের ভিতরে একদম কালোর কালো। সেজন্য ছায়া আর চট্টগ্রামে পড়তে যাবে না। মায়াকে পড়াতে হলে সে নিজের এলাকায় আশুগঞ্জ কোথাও পড়বে, নয়তো লেখাপড়া করবে না। তাছাড়া মায়া এত পড়াশোনা করেও বা কী করবে? জীবনের আহ, একটা সরকারি চাকরি তো পাবেই না, উল্টে জীবনে এতগুলো বছর পড়াশোনা করে লস যাবে। এর থেকে ভালো মায়ের হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে ওকে নিয়ে বিয়ে দিয়ে দিই। মায়া কি না করবে নাকি? এমনি তো রাজি হয়ে হয়ে যেত। শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কি দরকার? তাছাড়া মায়ের চট্টগ্রামে পড়তে যাবে না বললে ঘোর অনশন করার ইচ্ছে ছিল পরিবারের বিরুদ্ধে, কিন্তু তা আর হলো কই। পরিবারের বর্তমান পরিস্থিতি দেখেই চুপ করে গেল। এই দুঃখের সময়ে মায়া আর নতুন কোনো ঝামেলা বাড়াতে চায় না বললেই চুপ করে গেল। এমনই মুক্তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই। মায়া আর টেনশন দিতে চায় না বলে আপোষে রাজি হয়ে গেল চট্টগ্রাম চলে যাবে বলে। কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে চায় বলে পরের দিন নিজের বান্ধবী সুমিদের নিয়ে বাড়ি যাওয়ার নাম করে আবারও 5 বান্ধবী মিলে একত্র পাড়ি জমালো নরসিংদী জেলায় সুমনদের বাড়ি হাফিজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সেই যাত্রায় গিয়েও কোনো হাফিজ সাহেবের দেখা হলো না। তবে সুমন ছিল বাসায়, আবারও সুমনের সাথে দেখা হলো সবার। মায়েদের বাসায় বসতে দিল। সেখানে জুই সুমনের কাছে জানতে চাইল হাফিজ সাহেবের নাম্বার বন্ধ কেন, তিনি কোথায় আছেন? সুমন বিনতির সহিত জানালো, বাবা, হাফিজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি। সবটা শুনে হতাশ বুক ভারী হলো মায়ার। ভাগ্য মায়ার সহায় নয়। আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে ঠিক ততবারই খালি হাতে ফিরেছে শূন্য হয়ে। আজও অজানা স্বামীর অবধি পৌঁছানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না মায়া। আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষে আশা ছিল হাফিজ সাহেব, কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা হচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকার ছেয়ে গেল মায়ের আশার জুড়ে।
হতাশায় মায়ের শেষ ভরসা ছিল সুমনের নাম্বারটা সংগ্রহ করে নিয়ে আসলো। যেহেতু হাফেজ সাহেবের নাম্বার আর ফোন করা যাবে না, তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো এই ভেবে নয়তো সুমনের মাধ্যমে হাফেজ সাহেবের সঙ্গে মায়ের যোগাযোগ করতে পারবে। আম বুক ভরা হতাশ নিয়ে যখন মায়া পঞ্চ বান্ধবী সুমনদের বাড়ি ছাড়লো, রাস্তায় আসলো, তখনই জুঁইয়ের মার বাটন ফোনে কল আসলো আরিফের। জুঁই ব্যাগ থেকে ফোন বের করে করতে ছোট স্ক্রিনে চোখে দেখলো আরিফের নাম্বারটি। হালকা ঘাবড়ে যাওয়ার মতন করে জুঁই তৎক্ষণাৎ চোখ ঘোরালো মায়ের দিকে। আরিফ হঠাৎ এই নাম্বারে কল করেছে, তার মানে আফিস জানে জুঁই মায়া বাসায় নেই, এবং জুঁইয়ের আম্মুর ফোনটা যে ওদের কাছে আসে এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে। কিন্তু ওর যে বান্ধবীর বাড়ির নাম করে নরসিংহে এসে বসে আছে সেটা আর কেউ জানে না, তার মানে আফিসও জানবে না। জুঁই অনেকটা ভয়ে ভয়ে যে মাটির রাস্তায় একপাশে গিয়ে রিসিভের বাটন চেপে ফোনটা কানে তুলতে ফোনের ওপাশ থেকে আরিফের শাসিত গলায় শোনা গেল। তখন আরিফ কড়া গলায় বলল, এই তোরা কোথায় আছিস? ঘাবড়ে যাওয়ার মতন করে জুঁই তাকালো মায়ের ভয়ার্ত মুখের দিকে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আস্তে করে বলল, এই তো ভাই আছে সুমিদের বাসায়, কেন কিছু বলবে? ফোনের ওপাশ থেকে অনেকটা ধমক সরে শুধালো আরিফ, ওখানে কেন গিয়েছিস? রাতে তোদের চট্টগ্রাম ফেরার কথা জানিস না? ব্যাগ প্যাক করেছিস? মিনি করে বলল জুঁই। না ভাই করিনি, একটু পর বাসায় গিয়ে করে নেব। আজকেই তো চলে যাব, এই জন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আর কি, আমরা দুজন। জুঁইয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ। বিগত 2 দিনের হসপিটালে দৌড়াদৌড়ির অনেকটাই ক্লান্ত সে। তারপরে আবার মায়ের নামে খোঁজ দাঁড়িয়ে আসলো, তাও আবার আরিফের কাছে। নিশ্চয়ই মায়ের কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ মোরসাফর কেন খুঁজবে মায়াকে আসিফের কাছে? আসিফ জুঁইয়ের কাছে মায়ের সন্ধান খুঁজলো। সে বলল, কিছুক্ষণের মধ্যেই যেন তোদের বাসায় পায়, আমি মনে রাখিস। আমি ফোন করব ছোট মাকে। এখন মায়ের কাছে ফোনটা দে। ও কোথায়? আরিফের শক্ত গলায় জুঁই অসহায় চোখে তাকালো মায়ের দিকে। মায়া তখন কালো নেকাবের আড়ালে ভয়ার্ত ডাগর ডাগর চোখে জুঁইয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। জুঁই তাকানো, চোখাচোখি হলো দুজন। মায়ের ইশারায় কি হয়েছে জানতে চাইলে জুঁই আরিফের কথার উত্তর দিয়ে বলে, এই তো ভাই, ও আমার কাছে আসে, কথা বলবে। দে ওকে। কান থেকে ফোন উঠিয়ে মায়ের দিকে এগিয়ে গিয়ে দিল জুঁই। ইশারায় বুঝলো কথা বলতে। মায়া স্বাভাবিকভাবে আরিফের ফোনটা কানে তুললো। হ্যালো বলতে না বলতে ফোনের ওপাশ থেকে অবৈধ অবৈধ গলায় ধমকে উঠলো আরিফ। মায়া শাসানো গলায় জিজ্ঞাসা করলো, এই তোকে রিদ খানের লোক খুঁজছে কেন? তোকে ওদের কি দরকার? কোনো ঝামেলা পাকিয়েছিস তুই ওদের সাথে? সত্যি বল করে বল। আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার। চমকে ওঠার মতন করে মায়ের জুঁয়ের দিকে তাকালো। আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারলো না। মায়ের জানা মতো সে কোনো ঝামেলা পাকায়নি রিদ খানের সাথে, এমনকি রিদ খানের সামনেও পড়েনি বেশ কিছুদিন ধরে। দূর থেকে পালিয়ে যায় রিদ খানকে কোথাও দেখলে, মুখোমুখি হওয়া তো দূর, এবার কেন রিদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে, সেটা মায়া কিভাবে জানবে? মায়া তো কিছুই করেনি, সে নিষ্পাপ না। নিশ্চয়ই রিদ খান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চায় বলে মায়ের খোঁজ করছে এই লোক। মায়া রিদ খানকে চিনবে না? এক নাম্বার অভদ্র আর বদমেজাজি অহংকারী লোক। মায়ের চিন্তা ভাবনার মাঝে ফোনের ওপর থেকে আবারও অধৈর্যের ধমকে উঠলো আরিফ। ধ্যান ভাঙলো মায়ার। আরিফ বলল, কি হলো? আরিফ ভাই আমাকে ফোন করে তোর নামে জিজ্ঞাসা করছিল, তুই আমার কেমন বোন হোস? তোর নাম আসলে রিক্তা ইসলাম, মায়া কিনা? আমি ঠিকঠাক চিনি কিনা তোকে? তুই কোথায় পড়িস? হঠাৎ এত সব প্রশ্ন কেন করছিল আমাকে? তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে? সত্যি করে বল ঋতু। আরিফের বিশ্বাস করতে অধৈর্য ন্যায় তৎক্ষণাৎ বাম হাতটা মাথায় রাখলো। মায়া বাচ্চা সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো, না না ভাইয়া, মাথা ছুঁয়ে বলছি আমি কিছু করিনি, আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জুঁইকে জিজ্ঞাসা করো, জুঁই সাক্ষী। তোরা দুজনই তো বাদর। একটা একটার কথা আরেকটা কি জিজ্ঞেস করব? তুই কিছু করে থাকলেও তো এটার জীবনেও বলবে না আমাকে, তোর বোন না? আরিফের কথায় মায়ার যুক্তিসহ মনে হলো। সত্যি জুঁই কখনো মায়ের নামে নালিশ করে না কাউকে। মায়ের দোষ করলেও জুঁই সেটা সামলে নেয়, তারপরে বড়দের কানে দেয় না কখনো। কিন্তু এখন তো মায়া সত্যি কিছু করেনি, তাহলে এটা সাক্ষী কিভাবে দেবে সে? মায়া সে মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আসিফ ভাইকে, তাই না? মায়া ফের তাড়াহুড়ো করে বলল, ভাই তুমি বিশ্বাস করো, জুঁই এবার সত্যি সাক্ষী দিবে। এই জুঁই, তুই ভাইকে বল আমি কিছু করিনি, আমি নিষ্পাপ, বল। মায়া জুঁইকে ডেকে কথাগুলো বলল। আরিফের ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল, তুই যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রামে গেলেই বুঝবো। এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে 5 বার ফোন করেছে, তাও তোর তথ্য জানার জন্য। প্রতিবারই ফোন করেই তোর কথা জিজ্ঞেস করে,
সরাসরি আমাকে প্রশ্ন করে, বলে আমি কনফার্ম কিনা রিক্তা ইসলাম মায়া আমার নিজের বোন হয়। আচ্ছা তুই বল, আমার বোনের নাম আমি জানবো না? হ্যাঁ, তাছাড়া রিত খানের লোক আসিফ ভাই, তার সাথে একটু কথা বলার জন্য আমার মতো সাধারণ মানুষ অনেকটা অপেক্ষা করতে হয়। সেই আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথা জিজ্ঞেস করছে। তুই নাকি কলেজে বলছিস তোর নাম ইসরাত জাহান। এর জন্য আসিফ ভাই বারবার কল করে আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যি রিক্তা ইসলাম মায়া কিনা। আমি জানি না কেন এত জরুরি তলবে তোর খোঁজ করছে আসিফ ভাই, তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। দেখ ঋতু, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্ন ওঠে না। সবচেয়ে বড় কথা, আমার রিত খানের এলাকায় থাকি। আর আসিফ ভাই কিন্তু এমনি এমনি আমাকে ফোন দেয়নি তোর খোঁজে। নিশ্চয়ই রিত খান বা তার পরিবারে বলেছে ফোন করতে, তাই করেছে উনি। আমি যতদূর জানি আসিফ ভাই রিত খানের পার্সোনাল বডিগার্ড, তাই রিত খান যা বলবে আসিফ ভাই তাই করে। এবার যদি রিত খান তোর তথ্য চায়, তাহলে তিনি এমনি এমনি চায়নি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ ঋতু, যদি রিত খানের সাথে বেয়াদবি করে থাকিস তাহলে ভাইকে বল, আমি সামলে নিব বিষয়টা। আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে। দরকার পড়লে রিত খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নিব তোর হয়ে। তারপরে আমি চাই না রিত খানের মতন রাজনৈতিক লোকের দৃষ্টি তোর উপরে পড়ুক, তুই কলঙ্কিত হ। আরিফের কথা শেষ হতে হতে মায়া অসহায় গলা মিনমিন স্বরে বলল, আমি সত্যি কিছু করিনি ভাই, বিশ্বাস কর। মায়ার কথায় হতাশা ভারী নিঃশ্বাস ফেলে আরিফ। তার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে। রিত খানকে চিনে সে, এমনিতে তো কারো খোঁজ করার মতো মানুষ না। আরিফ নিজেকে শান্ত করা নরম গলায় বলে, আচ্ছা ঠিক আছে ভাই, আছি, চিন্তা করিস না। যা হবার তা দেখে নেব। যা এখন বাসায় যা, আমি যা আসিফ ভাইকে ফোন করে জেনে নেব নিবনে আসলে কি হয়েছে, তোকে কেন খোঁজ করছে। আচ্ছা ভাই। মায়া ফোন রাখতে গেলে আরিফ ফের থামিয়ে দিয়ে বলে, আচ্ছা শোন, আরেকটা কথা, ছোট চাচাদের তোদের ট্রেনে তুলে দিয়ে আসবে, আর মামা এসে তোদের আহ, স্টেশন থেকে নিয়ে যাবে। খবরদার একা একা স্টেশনের বাইরে বের হবি না। মামা আসলে তারপরে যাবি। আমি আরো কয়েকদিন পরে আসবো চট্টগ্রামে। ততদিন তোদের সাথে নানুমা এসে থাকবে শহরে, আর শুক্রবার নানু বাড়ি চলে যাবি মামার সাথে, কেমন? আচ্ছা। বিকাল প্রায় 5টার ঘরে স্বচ্ছ কাছে দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ। বিষণ্ণতা আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের সম্পূর্ণ লটের মুখে। বিষণ্ণতা চাপিয়ে হৃদের সম্মুখে হয়ে দাঁড়ালো তীব্র হাসপাস করতে করতে। খানিকটা দ্বিধা জড়িয়ে ভয় পাচ্ছে সে, এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নিবে হৃদ, খবরটা জানার পর কিভাবে রিয়াক্ট করবে সেটাও ভেবে এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ। ইতস্তত আসিফের হাঁসফাঁস করে জড়ালো চোখ, এক পলক চাইলো হৃদের গম্ভীর চোখ মুখের দিকে। কি সুন্দর সাবলীনভাবে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা টাইপ করতে ব্যস্ত। হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের ওপর কুচকানো দৃষ্টি বলে দিচ্ছে সে এই মুহূর্তেও কতটা মনোযোগ টাইপিংয়ে হাত চালাচ্ছে। আসিফ আবারও হাসপাস করে হৃদের তার কাছে থাকা নিউজগুলো দিতে, কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা সেটা নিয়েও কয়েক সেকেন্ড ভাবলো সে। তারপরেও সিদ্ধান্তহীনতায় ভুগে ধীর স্বরে ডাকলো হৃদকে, ভাই একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করলো না, আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাত চালাচ্ছে কিবোর্ডে। আসিফ আবারও একটি ইতস্তত বোধ করে জোরালো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল, ভাই একটা কথা খুবই জরুরি ছিল, যদি একটু শুনতেন। হৃদের মনোযোগী নষ্ট হলো না, বরং ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে আওড়ালো, বল শুনছি। ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল, আসলে ভাই দুটো নিউজ আছে, একটা ভালো অন্যটা খারাপ হবে, এই জন্য বলছি আপনি কোনটা আগে শুনতে চাইবেন। আগে নেয় হৃদ বলল, আপাতত কোনোটাই শুনতে চাচ্ছে না, বেশ জরুরি হলে বল, নয়তো বেরিয়ে যা, কাজ করছি আমি। আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশ জরুরি, তাই হৃদের জানানো দরকার। এজন্য আসিফ আগের ন্যায় জড়ানো গলায় বলল, ভাই খবরটা মনে হয় আপনার জন্য খুবই জরুরি হবে, ভাবিকে নিয়ে আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখ আওড়ালো আসিফ, বল শুনছি। আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে থাকলো, আসলে ভাই ভাবির খোঁজ পেয়েছিলাম আমরা। আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারে তথ্য জোগাড় করেছিলাম নাম্বারদাতা। তারপরে আপনার ধারণা ঠিক ছিল, সেই রাতে ভাবি কল করার মানুষ ওনার বড় ভাই ছিল। কলদাতার রেজিস্ট্রি সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবিসহ সকল তথ্য জোগাড় করেছিলাম। ছেলেটি আমাদের পরিচিত এক ছোট ভাই, আপনিও চিনবেন ওকে। ওর নাম আসিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে। ওর ছোট বোনের নাম রিক্তা ইসলাম মায়া, মানে আমাদের ভাবি। এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আসিফের সঙ্গে ফোন করে শিওর হয়েছি ভাই। আপনি যাকে ইসরাত জাহাত নামে চিনেন, উনি আমাদের ভাবি হয় ভাই। ভাবি আপনাকে নিজের নাম মিথ্যা বলেছিল সেদিন, এবার কেন বলেছিল সেটা ভাবি ভালো বলতে পারবে ভাই। তবে আমি আরও খোঁজ নিয়ে জানতে পারি, ভাবি আজকে সকালে আপনার খোঁজে নরসিংহী গিয়েছিল ওনার 3 বান্ধবী সহ চাচাতোকে নিয়ে।
হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকেদের জানিয়েছে সেটা। এর আগেও নাকি আপনার খোঁজে কিছুদিন আগে গিয়েছিল ওরা, কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে নাকি আজ দ্বিতীয়বারের মতন গিয়েছিল, কিন্তু পথিমধ্যে নাকি ভাবিদের আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়। হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল। ও আমাদের লোকেদের একটু আগে জানালো ভাবিসহ নাকি ওনার দুটো ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট, আর বাকি দুজনের অবস্থা নাকি বেশ ভালো না, হসপিটালে ভর্তি করেছে আহত অবস্থায়। ভাবির পরিবার এটা নিয়ে তোলপাড় চলছে। আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম, ফোন ধরেনি, হয়তো ফোন তোলার পরিস্থিতিতে নেই। আমার ছেলেরা কিছুক্ষণ আগে খবরটা দিল আমায়, এই জন্য আমি আপনাকে বলতে আসি। বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে। হৃদের চোখ মুখে আগের মতো গম্ভীর্য নেই, তবে বেশ শীতল দেখালো তার চেহারা। হৃদের মুখ দেখে ভিতরকার অবস্থা বুঝলো না আসিফ, কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাত দুটো থেমে আসে টাইপিং করা থেকে। আসিফ সেদিকে পূর্ণ দৃষ্টি তাকাতেই বুঝলো হৃদের হাত দুটো শুধু থেমে নেই, ভূমিকম্পন ন্যায় তরতর করে কম্পন হচ্ছে সেগুলি। আসিফের পূর্ণ দৃষ্টিতের মধ্যে হৃদের সে হাতের কম্পন আরো দৃঢ় হলো ক্রমাগত। আসিফের স্পষ্ট চোখে পড়লো হৃদের কার্নিশ বেয়ে ঝরা চিকন ঘামের ফোঁটাগুলোকে। আসিফ খানিকটা চমকালো, শুকনো গলায় দ্রুত চোখ বুলালো হৃদের মুখে। হৃদের শক্ত থাকায় মুখে আদর পরিবর্তন দেখা না গেলেও তবে আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলার একটু স্বর। কবে হয়েছে এসব? আসিফ বৃন্দমাতার সম্মেলনা উত্তর করতে ব্যস্ত গলায় বলল, ভাই সকালের ঘটনা এটা। ভাবে ওনাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়া কথা চলছে, কিন্তু পুলিশ কেস হওয়ায় লাশ এখনো দাফন করা হয়নি, তদন্ত চলছে। ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে, কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের ওপর কপালে ঠেকে গাছে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করা থেকে। আসিফ ধরপড়িয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে, আতঙ্কিত হাতের ভাই ভাই বলে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝতে পারলো বেগতিক শরীরে তীব্র কম্পন হওয়ার বিষয়টি। হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে চাইলো হৃদের দিকে। নিশ্চয়ই হৃদকে দেখে আসিফ ঠাওর করতে পারছে না আসলে কি হয়েছে। হৃদ কি বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো, কোনটা? তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত।